দলীয় লেজুর ভিত্তি পুলিশের বড় অপরাধ, লজ্জিত বাহিনী প্রধান। এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত, লজ্জিত। ঢাকার চাঁদাবাজদের তালিকা 2-1 দিনের মধ্যে। জুলাই অভ্যুত্থানে হতাহতদের খসড়া তালিকা প্রকাশ, গুলিবিদ্ধ শ্রমিক আরমানকে বাঁচানোর লড়াইয়ে দিশেহারা পরিবার। জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ চায় বিএনপি, মাঠের কৌশল নির্ধারণে 12 দলীয় জোট শরিকদের সঙ্গে বৈঠক। তথ্যের কারচুপি না থাকায় মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে মন্তব্য অর্থ উপদেষ্টার, সামনে বড় চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিনের 2 প্রিয় কর্মস্থলে উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পন্ন, সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। রাখাইন আরাকান আর্মির দখলে জান্তা বাহিনীর সদর দপ্তর, প্রাণ ভয় পালিয়েছে বহু সেনা, সতর্ক অবস্থানে বাংলাদেশ। এবং সাকিব ইস্যু নিয়ে আলোচনা কিছু নেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ আছে তামিমের, জানালেন বিসিবি প্রেসিডেন্ট। আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম। লিয়াজু কমিটির বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন নজরুল ইসলাম খান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সেই জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, তার নেতৃত্বে 10টি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে পরিস্থিতি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য তেমন নাই। আমরা মোটামুটি এক ধরনের মনোভাবই পোষণ করি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে দীর্ঘ লড়াইয়ের পর, যে লড়াইয়ে বহু মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছে, নির্যাতিত হয়েছে, নানা জুলুমের শিকার হয়েছে, এই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, তার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমাদের যে এক দফা, সেই এক দফা পরবর্তী পর্যায়ে এই ছাত্র জনতার আন্দোলনের যে এক দফা, সেটা মূলত ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা। তো আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি, সভা সমাবেশ করি এবং আলোচনা করি। সেটা কি নির্বাচন? অবশ্যই, কারণ ওটি তো বাকি আছে। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম নজরুল ইসলাম খানের বক্তব্যে। রাজনৈতিক মামলা প্রত্যাহার নিয়ে অন্তর্বর্তী সরকার দাবা খেলছে, অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সেই মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। আমরা আশা করব ন্যায় বিচারের স্বার্থে হলেও, দেশের মানুষের মনে আস্থা বিশ্বাস জাগানোর স্বার্থে হলেও বর্তমান সরকার সকল অসত্য মামলাগুলো, অপ্রমাণিত মামলাগুলো প্রত্যাহার করে নেবেন। গত 15 বছর রাজনৈতিক নেতাদের ইশারায় চলত পুলিশ। জুলাই বিপ্লব দমনের নামে চালিয়েছে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড। শনিবার সিলেটে মত বিনিময় সভায় এসব কথা বলেন আইজিপি বাহারুল আলম। এজন্য ক্ষমা চেয়েছেন পুলিশ প্রধান, বলেন পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। জুলাই বিপ্লব থামাতে বর্বরতার ইতিহাসে নাম লিখিয়েছে পুলিশ। গুলি, টিয়ার সেল কিংবা মামলা হয়রানিতে থামাতে চেয়েছিল তরুণদের।
তাই 5 আগস্টের পরও বাহিনীর সদস্যরা কয়েকদিন ছিলেন মানুষের ক্ষোভের নিশানায়। এসব ঘটনা স্বীকার করে ক্ষমা চাইলেন আইজিপি বাহারুল আলম। বলেন, পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে ঘটেনি। দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা, এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত লজ্জিত। এ সময় তিনি বলেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী, তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। 5 আগস্টের পর যেসব নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না বলেও জানান আইজিপি। আমি চেষ্টা করব আমার ক্ষমতার মধ্যে এটা যদি হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যদি তাকে একটু কমফোর্ট ঢাকার চাঁদাবাজদের তালিকা প্রায় শেষ করেছে পুলিশ, জানিয়েছেন ডিএমপি কমিশনার। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে শিগগিরই হবে অভিযান। শনিবার নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ফ্যাসিবাদের দায় নিয়ে আওয়ামী সরকারের পতনের পর রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধের বিস্তারে আতঙ্কিত নগরবাসী। নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে তাই নানামুখী উদ্যোগ হাতে নেয় ঢাকা মহানগর পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার এলাকাভিত্তিক অপরাধ কমাতে রমনা থানায় বসবাসকারীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপি। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই সভায় অংশ নেয় এলাকাটির ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে ছাত্র জনতার প্রতিনিধিরা পুলিশের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। বলে গেলেন ছিনতাইয়ের কথা, বলে গেলেন চুরির কথা, এগুলো কিন্তু দিন পে দিন বেড়েই যাচ্ছে। এই প্রোপাগান্ডাগুলো আমাদের রুখে দিতে হবে, না হলে আমাদের যেই সমাজ আমরা চেয়েছি এই সমাজ আমরা কোনোদিনও পাবো না। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যা ও নিপীড়নে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান। সেই পুলিশ জুলাই আগস্টে যে কাণ্ডটি করেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা। 2 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করে দ্রুত তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হবে বলেও জানান ডিএমপি কমিশনার। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি। আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করব। ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে যত্রতত্র রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক সমাবেশ করতে নিরুৎসাহিত করার পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। প্রতিরোধ গড়েছিল। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে সরকার। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে 858 জন নিহতের তালিকা এসেছে। রয়েছে 11,551 জন আহতের নাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকা তৈরিতে কাজ করছে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চট্টগ্রামের কিশোর আরমান এখন অনেকটাই বাক প্রতিবন্ধী। চিকিৎসা খরচ মেটাতে দিশেহারা তার পরিবার। কারখানার শ্রমিক হলেও বন্ধুদের হাত ধরেই আন্দোলনে যোগ দিতে গিয়ে বহদ্দার হাটে গুলিবিদ্ধ হয় সে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও জীবন যুদ্ধ শেষ হয়নি আরমানের। ফটিকছড়ি ঘুরে এসে আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে গুলিবিদ্ধ চট্টগ্রামের রমজান আলী আরমান 15 বছর বয়সেই পঙ্গুত্ব জীবনযাপন করছেন। চট্টগ্রামের বহদ্দার হাটে গেল 18 জুলাই সন্ধ্যা 5:45টার দিকে গুলিবিদ্ধ হয়েছিলেন আরমান। হঠাৎ বিকট শব্দে একের পর এক শরীর ভেদ করে 3টি গুলি। মেডিকেল দুর্বাই মেডিকেল আরাম হাঁদে থার বাস্তা আবার কোম্পানির টিয়ারি ছাত্রেরই
প্যান ফেলাই দিতে তিনটা তুলে দিতে এরকম দিতে। আরমানের মা হিরা আক্তার গার্মেন্টসে সামান্য বেতনেই চাকরি করতেন। ছেলে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে দেখাশোনার জন্য ওই চাকরি ছেড়ে দিয়েছে। তবে চিকিৎসক বলছে একটা অপারেশন করলে সে সুস্থ হবে, লাগবে 3 লাখ টাকা। বাজার থেকে এসে ওই মিছিলে চলে গেছিল সন্তাননে, ওখান থেকে তো মনে করেন ওকে পাই নাই। পরের দিন আমি পাইছিলাম ওকে, সারা রাত করছিলাম ওকে। আহত হওয়ার পর থেকেই সরকারি বেসরকারিভাবে তেমন কোনো সহায়তা জুটেনি বললেন তার মা। এখন বা কোনো মতো করবো, সবাইকে ধরে বা সরকারও করে টরে দিল, পরবর্তী কি করবো এটা চিন্তা করতেছি। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলছেন সহায়তা করার চেষ্টা চলছে তাদের। সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে খুবই দ্রুত এই বাই দিস উইক আমরা তাকে চিটাং মেডিকেলে ভর্তি করাবো। তবে সন্তানকে বাঁচাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছেন মা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দীর্ঘ 16 বছর ধরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারে জামাত ইসলামীর কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে কুমিল্লা ও নোয়াখালীতেও জামাতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 18 বছর পর মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে জামাতে ইসলামীর কর্মী সমাবেশ। সমাবেশে জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার জাতির ঘাড়ে চেপে বসে ভোটাধিকার সহ জাতীয় সকল অধিকার কেড়ে নিয়েছিল, দেশকে শ্মশানে পরিণত করেছিল তারা। জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পুরুষের সাথে নারীরাও পূর্ণ মর্যাদা পাবেন বলেও জানান জামাত আমির। এ সময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, অন্যের রান্নাঘরে উকি দেওয়ার চেষ্টা করছে ভারত। মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, আর্থিক সকল খাত লুটে পুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। এদিকে কুমিল্লায় জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের উপর জুলুম করা হবে না। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে মাইনরিটির উপরে জুলুম হবে, এটা একটি মিথ্যা প্রচারণা। এদিকে নোয়াখালীতে এক সমাবেশে জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যেন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চোখ তুলে না তাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূর্বাঞ্চলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। শনিবার সকালে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি করেন। শিক্ষার্থীরা বলেন, সড়কে নিরাপত্তা জোরদার করে বিচার বিভাগ শক্তিশালী করতে হবে। এ সময় দাবি জানান, আহতদের চিকিৎসার খরচ বিবাদী পক্ষকে মেটাতে হবে। নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। তদন্তে বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ঘটনার সঠিক বিচার করে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান শিক্ষার্থীদের। মেহেদীর সহপাঠীরা তাদের সুবিচার প্রাপ্তির ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইনদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। আর কোনো প্রাণ যেন এভাবে সড়কের কোনো মাতাল নেশাগ্রস্ত ব্যক্তির হাতে না ঝরে। মূল্যস্ফীতি আগে 8 বা 9 আটকে রাখা হতো, এখন কোনো কারচুপি নেই, তাই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতির চাকা সচল করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। গত কয়েক বছর ধরে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার, এতে নাবিশ্বাস সাধারণ মানুষের। এরপরও গত সরকারের আমলে মূল্যস্ফীতি 10 ভাগের উপরে উঠতে দেখা যায়নি খুব একটা। অথচ গত 4 মাসে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের পরও গেল মাসে মূল্যস্ফীতি 11% ছাড়িয়ে যায়। এর কারণ হিসেবে অর্থ উপদেষ্টা বলছেন, এতদিন কৃত্রিমভাবে মূল্যস্ফীতির হার কম দেখানো হতো, এখন দেয়া হচ্ছে সঠিক তথ্য, তাই মূল্যস্ফীতির হারও বেশি দেখাচ্ছে। অন্য সময় লোকেদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রি বলতে আমাদের যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা কিন্তু কোনো
কারচুপির ব্যাপার নেই। ব্যাংক ও পুঁজিবাজার পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি ডক্টর সালেউদ্দিনের। তবে পুঁজিবাজারে অস্থিরতার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করেন তিনি। বিনিয়োগকারীদের দায়ী করছে না, যারা প্লেয়ার ভেতরে যারা রেগুলেটর তাদের অনেক দোষ আছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে অর্থনীতির চাকা সচল করা এখন মূল চ্যালেঞ্জ সরকারের সামনে। ইচ্ছার ঘাটতির বিষয় নয়, এখানে হচ্ছে সক্ষমতার সাথে সেই ব্যক্তি খাতকে কিভাবে আরো উৎসাহিত করা যায়। তৃণমূল পর্যায়ে যারা চালক আছেন অর্থনীতি চাকা ঘোরাবার, তাদেরকেও কিভাবে আরো আস্থার জায়গায় নিয়ে আসা যায়। অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালামনাকের ৬ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। শনিবার দীর্ঘদিনের কর্মস্থলে সুপ্রিম কোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেওয়া বিশিষ্টজনরা বলেন, দীর্ঘ 55 বছর আইন পেশায় ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তার যে ভূমিকা তা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে চিরকাল। দীর্ঘ 55 বছরের আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। এ সময় দীর্ঘদিনের সহকর্মীরা বর্ষিয়ান এই আইনজীবীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ আইনজীবীরাও অংশ নেন। জানাজা শেষে তাকে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। এরপর শ্রদ্ধা জানায় আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন। এই সময় দীর্ঘদিনের সহকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উজ্জ্বল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। কমান্ডিং ভয়েসটা ছিল, যেটার মাধ্যমে উনি আসলে অনেক সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারতেন। যত কঠিন বিষয় যখন আমরা আদালতে কনস্টিটিউশনাল কোনো ইস্যুতে, অন্য কোনো আইনের ইস্যুতে খুব জটিলতা অনুভব করতাম, তখনই তার কাছে ছুটে যেতাম। আজকে তাকে হারিয়ে আমরা মনে করি আমরা একজন অভিভাবক হারিয়েছি, রাষ্ট্রের একজন সুযোগ্য নাগরিক, একজন দেশপ্রেমিক সৎ নাগরিককে আমরা হারিয়েছি। আর অনুপস্থিতিতে আমরা বলা যায় সে এতিম হয়ে যাওয়ার মতো। আইন অঙ্গন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। এই যে উন্নত মানের লোকদের বিদায় আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য এবং শূন্যতার সৃষ্টি। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যু আইন অঙ্গনে বিশাল একটি শূন্যতার সৃষ্টি করবে। আর এই জীবনে তার সত্যতা নিয়ে কেউ কোনো প্রশ্ন কখনো তোলেনি। আমরা একজন ভালো আইনজীবী এবং ভালো মনের মানুষকে আমরা হারিয়েছি, যেটা অপূরণীয় ক্ষতি হয়েছে। জন্য আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। পরে বেলা 12টার দিকে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ কর্মকর্তারা। এ সময় তারা হাসান আরিফের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এই শেষ বিদায়টাই আমাদের সকলের মনে থাকবে। আপনারা সকলে মিলে স্যারের জন্য দোয়া করব। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনো এক্সাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দিব। গত শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। আগামী সোমবার রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। ঐতিহ্যবাহী আরমানি টোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি উপলক্ষে আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুলের প্রাক্তন ছাত্রদের বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান। এ উপলক্ষে শনিবার উদযাপন কমিটির নেতারা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও স্কুলের
প্রাক্তন ছাত্র আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বড় ভাই আব্দুস সাদেক। স্কুলের প্রাক্তন এই দুই কৃতির সন্তানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান কমিটির নেতারা। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন 120 বছর উদযাপন কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, মিডিয়া কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কামাল ও উপদেষ্টা হাজী আব্দুস সালাম। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে কর্মীদের ঐক্য জরুরি, মন্তব্য গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের। সম্প্রচার মাধ্যমের কর্মীদের প্ল্যাটফর্ম বিজেসির সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে মালিকরা সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। কোন উদ্দেশ্যে গণমাধ্যম বাজারে আসছে সেটাও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে শনিবার ছিল গণমাধ্যম কর্মীদের মিলন মেলা। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সম্প্রচার সম্মেলন ঘিরে সকাল থেকেই অনুষ্ঠান স্থলে ছিল উৎসবের রং। এই মুহূর্তে গণমাধ্যম যে সংকটগুলো দীর্ঘদিন ধরে চলমান ছিল, সেই সংকটগুলোই আসলে এখনো চলমান। প্রকৃত সাংবাদিকতা, আনবায়াস সাংবাদিকতাই একমাত্র সাংবাদিকতাকে সুরক্ষা দিতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধ সহ অন্যান্যরা। আলোচনা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা ও নিরাপত্তা সহ নানা বিষয় নিয়ে বিজেসির ভিজুয়াল উপস্থাপনা তুলে ধরা হয়। এ সময় কথা বলেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের স্বজনরা। আমার সন্তান দুইটা এখন বুঝতেছে যে বাবা হারার কি কষ্ট, কি যন্ত্রণা। আমরা জানি সেই মুগ্ধর কথা, যিনি বলেছিলেন পানি লাগবে পানি। আমরা একটি মুহূর্তের জন্য ভুলতে পারি না সেই স্মৃতি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, রাজনৈতিক সদিচ্ছা আর সাংবাদিকদের ঐক্য ছাড়া মিডিয়ায় সংস্কার সম্ভব নয়। আমরা সত্যি সত্যি গণমাধ্যমের চেহারাটা বদলে দেওয়ার জন্য সঠিক কিছু বা একটা ইতিবাচক কিছু করতে পারবো। বাকিটা রাজনৈতিক নেতৃত্বের হাতে, তারা করবেন কি করবেন না তার উপরে নির্ভর করবে। তবে সবকিছুর পেছনে যেটা বড় কথা সেটা হলো যে একটা ঐক্য দরকার। সাংবাদিক শফিক রহমান বলেন, মালিকরা কেন পত্রিকা টেলিভিশনের মালিক হতে চান তা খুঁজে বের করতে হবে। তাদেরকে আমি নিজে হাতে অনেক কিছু শিখিয়েছি যে যদি আমার কাগজ বন্ধ হয়ে যায় তাহলে তোমরা কি করবে, সেগুলো তাদের কিন্তু আমরা টিপস দিয়ে রাখতাম। সুতরাং সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা যে শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা, এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে বিজেসির এবারের আয়োজন। গণমাধ্যমের স্বাধীনতা ও কর্মীদের সুরক্ষায় এই সম্মেলন ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। এবার খেলার সংবাদ। সাকিব ইস্যু নিয়ে কোনো কথা বলতে নারাজ বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ আছে তামিম ইকবালের। বছরের শেষ বোর্ড সভা শেষে গণমাধ্যমকে সব কথা জানান তিনি। বলেন, মাঠের ক্রিকেটে নির্বাচকদের মন জয় করতে হবে, তবেই জাতীয় দলে ফিরতে পারবেন তামিম। এদিকে এখনই নাজমুল হোসেন শান্তকে অধিনায়কের দায়িত্ব থেকে সরাতে চায় না বিসিবি। এছাড়া এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব 15 দলকে বড় অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন বিসিবি প্রধান। সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে হবে না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনো কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টর মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে প্লেয়ার পার্টিকুলার প্লেয়ার আলাপ করা দরকার। আন্ডার-19 প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।